গল্পটির সত্য আমাদের অর্থাৎ ভোকাল আর্ট ম্যানিয়ার কাছে সংরক্ষিত। মদ্যপান ও ধূমপান স্বাস্থ্যের পক্ষে ক্ষতিকর। শুনছেন ভোকাল আর্ট ম্যানিয়া, তোমার আমার গপ্পভার্স। গল্প শুরুর আগে একটা ছোট্ট নিবেদন। ভোকাল আর্ট ম্যানিয়াতে চলছে প্রথম গল্প আহ্বান পর্ব। আপনাদের মধ্যে যারা অল্প বিস্তর লেখালেখি করতে ভালোবাসেন তারা অনধিক ৫,০০০ শব্দের সম্পূর্ণ অপ্রকাশিত এবং মৌলিক গল্প লিখে পাঠিয়ে দিন vocalartmania23@gmail.com এ। বিস্তারিত জানতে আমাদের ফেসবুক পেজ ভোকাল আর্ট ম্যানিয়া ফলো করুন। লিংক আপনারা ডেসক্রিপশনে পেয়ে যাবেন। তাহলে বাকিটা শুরু করা যাক। ভোকাল আর্ট ম্যানিয়া অরিজিনালসের ত্রয়োদশ গল্পে আপনাদের স্বাগত। এই গল্পের কোনো রকম অংশের পুনরুৎপাদন আইনত দণ্ডনীয় অপরাধ। আজ একদিকে সরস্বতী পুজো, অন্যদিকে ভ্যালেন্টাইন্স ডে। আজ আপনাদের জন্য ভ্যালেন্টাইন্স ডে স্পেশাল গল্প লেখক দেবজ্যোতি দাশের কলমে ভালোবাসা বাকি আছে। দেবজ্যোতি দাশ ২০০০ সালে দক্ষিণবঙ্গের হাওড়া জেলায় জন্ম। বেলুর মঠ রামকৃষ্ণ মিশন থেকে পলিটেকনিক পাশ করে ১ বছর চাকরি করার পর আপাতত লেখালেখি করার চেষ্টা করছে, পাশাপাশি বিটেক পড়ছে। ২০২০-তে পুজোর সময় সহযোদ্ধা এবং পরবর্তীকালে ইচ্ছে ডানা অর্গানাইজেশন নামক একটি এনজিও থেকে প্রকাশিত পত্রিকায় লেখকের লেখা বেরিয়েছে। ইতিপূর্বে লেখকের একটি গল্প ক্যানভাস আমাদের চ্যানেলে আপনারা শুনেছেন। আজকের গল্প পাঠে ও গল্পের সূত্রধার আমি দেবাত্রী। শুরু হচ্ছে দেবজ্যোতি দাশের কলমে ভালোবাসা বাকি আছে। আচ্ছা, শেষ বলে কি কিছু হয় নাকি সেটাও একটা শুরু? হঠাৎ এই প্রশ্ন? না, এমনি হঠাৎ মনে হলো। জানি না রে, তোর মনে আছে আগে যখন আমরা এখানে আসতাম তুই আমার হাত ধরে থাকতিস? আজ ধরবি না? যদি ধরি, যদি আর না ছাড়ি, ধরে রাখতে পারবি তো আমাকে? তোকে তো ধরে রাখতে চাইনি কখনো, কিংবা হয়তো চাইতাম, আর তাই হয়তো। হাত ধরাটা খুব সহজ জানিস, কিন্তু সেই হাত না ছাড়াটা খুব শক্ত। বিকেলটা নিভে আসছে, পাখিদের ঘরে ফেরার আওয়াজ আর পাশের মন্দিরটায় ঘণ্টা বাজছে। গঙ্গার ওপারে চক্ররেলটা আওয়াজ করতে করতে চলে গেল। সেকেন্ড ব্রিজটা দেখ, কত গাড়ি যাচ্ছে ওটার ওপর দিয়ে, সবার ভারও নিচ্ছে। এদের মধ্যে কত গাড়ি হয়তো আর এই ব্রিজে আসবে না, আবার নতুন কোনো গাড়ি আসবে। ব্রিজটা কিন্তু সবাইকে পার করিয়ে দেবে, ও কোনো হিসেব রাখে না। সৃজনী চুপ করে বসে রইল। সন্ধে নামছে, আরও লোক আসতে শুরু করেছে ঘাটে। গল্পটা বরং প্রথম থেকেই শুরু করি। আজ থেকে ২ বছর আগে দেবজিৎ সবে ফিরেছে ব্যাঙ্গালোর থেকে। না, চাকরিটা ওর দ্বারা হলো না। শুরু থেকেই ওর যাওয়ার ইচ্ছা ছিল না, বাবা মা জোর করে পাঠায়। সবে কলেজ পাশ করেছিল, ক্যাম্পাসিংয়ে পেয়েছিল চাকরিটা, ভালো লাগেনি। দেবজিৎ ছোট থেকেই একটু অন্যরকম, নিজের মতো ভাবে, গতানুগতিক নয়, কিন্তু ভাবনাটাই যা অন্যরকম। জীবনটা আর ৫টা মধ্যবিত্ত পরিবারে যেরকম হয় সেরকমই। ও মেনে নিতে পারে না। আবার ওর চালচলন ওর পিতাশ্রী মাতাশ্রী মেনে নিতে পারেন না। পুরো ব্যাপারটাই তাই মেনে না নিতে পারার উপর দিয়ে চলছে। তার ওপর ছোট থেকেই বন্ধুবান্ধব খুবই কম। যতজন আছে তাদের সাথেও খুব ভালো বন্ডিং নেই। তার কারণ ওর এই ইন্ডিভিজুয়ালিটি। শুধু একটা বন্ধু ছিল ওর, প্রিয় বন্ধু,
যার সাথে ও সব কথা শেয়ার করত। ব্যাঙ্গালোর থেকে ফিরেও এই একজনের কাছে গিয়েই প্রাণ খুলে নিঃশ্বাস নিতে পারত। সেই বন্ধুর সাথে হুট করে কি একটা ঝামেলা হওয়াতে সে একা হয়ে পড়ে। কাজ নেই, বন্ধু নেই, স্বপ্ন ছিল লেখালেখি করবে, তাও হচ্ছে না। ডিপ্রেশন ঘিরে ধরতে থাকে ওকে। থেরাপিস্ট দেখাতে শুরু করে সে। সেখানেই আলাপ হয় সৃজনীর সাথে। দেবজিদের থেকে বছর 5 ছোট, সম্প্রতি বাবাকে হারিয়েছে। ওর পুরো দুনিয়াটাই বাবাকে ঘিরে ছিল। বাবার কাছেই যত আবদার, তার সাথেই ঝগড়া, মান অভিমান সব। মায়ের সাথে ঠিক বন্ধু না মেয়ের, রোজ ঝগড়া লেগেই থাকত। বাকি বাড়ির লোকেরাও আস্তে আস্তে দূরে সরে যেতে লাগলো। একা হয়ে গেল সৃজনী। বন্ধু করবার অনেক চেষ্টা করলো, কিন্তু কেউই ওকে নিয়ে চলতে পারল না। ওর স্বভাবটা একটু খিটখিটে গোছের হয়ে গেছে ততদিনে। ডিপ্রেশনে চলে এলো আস্তে আস্তে। সেখান থেকেই থেরাপিস্ট। আলাপ তো হলো, আস্তে আস্তে নাম্বার দেওয়া নেওয়া, কথাবার্তা, দেখা করাও শুরু হলো। দুজনের এই নিঃসঙ্গতাই দুজনকে বড্ড কাছে এনে দিল। দুজনের গল্পই তো প্রায় একরকম। আলাপ হওয়ার মাস 4 পর দুজনকেই থেরাপিস্ট ছেড়ে দিল। দুজনেরই মনের অবস্থা এখন আগের থেকে অনেক ভালো। থেরাপি ছাড়াও যে জিনিসটা ওদের মানসিকভাবে সুস্থতা দিয়েছে সেটা হলো দুজনের দুজনকে পছন্দ হওয়ার অনুভূতি। বল, দেখা করতে বললি, কিছু হয়েছে? বাড়িতে ভালো লাগছিল না। কাকিমার সাথে আবার ঝগড়া হয়েছে বুঝি? সৃজনী চুপ করে রইল। ওরা হাঁটতে থাকে। কোথায় যাচ্ছি আমরা? লঞ্চঘাট। সৃজনী অপলকভাবে তাকিয়ে আছে দেবজিতের দিকে। কি হলো, তাকিয়ে আছিস যে? তুই ঠিক বুঝে যাস না যে কখন কোথায় যেতে ইচ্ছে করে আমার? তা খানিকটা বুঝি বটে, তবে আজ কিন্তু সিগারেট নেই। কেন? প্লিজ একটা, প্লিজ প্লিজ। না মানে না, আগের সপ্তাহতেই বলেছিলি যে উইকে 2 বার। হ্যাঁ, তো 2 বার হয়েছে নাকি? একবার হয়েছে তো। প্লিজ আজ ওই কালো সিগারেটটা কেন না। উফ, বড্ড জেদ তোর। ঠিক আছে, একটাই কিন্তু, তার বেশি না। দুজনে গঙ্গার ঘাটে বসে আছে। ওটা ওদের খুব ব্যক্তিগত জায়গা। দুজনের মন খারাপ থাকলে বা মান অভিমান হলে ওরা একসাথে এখানে আসে। গঙ্গার জলে সব মন খারাপ ভাসিয়ে দেয়। প্রথম একসাথে এসেছিল সূর্য ডোবা দেখতে। সৃজনী বলেছিল, এই সূর্য ডোবা দেখবি? কোথায়? গঙ্গার ঘাটে। আমি আগে একা একা যেতাম ওখানে, আজ তোর সাথে যাব, একসাথে সূর্য ডোবা দেখব। সেদিন বিকেলের শেষ সূর্যটা একটা গল্পের শুরুর সাক্ষী ছিল। নিভে আসা আলোর সামনে ওরা দাঁড়িয়েছিল পাশাপাশি, হাতে হাত ধরে। হ্যাঁ তো বল, কি নিয়ে ঝগড়া হলো কাকিমার সাথে? দূর, ও ছাড় তো। আমার আর মায়ের ওটা উইকলি রুটিন। প্রতি সপ্তাহে একবার না হলে মায়ের মনে হয় কি যেন একটা হয়নি। ও আমার অভ্যেস হয়ে গেছে। ওমা, তাহলে যে বললি মন খারাপ? কখন বললাম? আমি বললাম বাড়িতে থাকতে ভালো লাগছিল না, কারণ তোর সাথে আজ ঝড় দেখব। ঝড়? ঝড় কোথা থেকে হবে? হবে হবে, 3-4 দিন খুব গরম পড়েছে, আজ কাল বৈশাখী হবেই। তোকে বলেছে। বলেছেই তো, তুই শুধু ওয়েট করে যা, দেখ না কি হয়। আচ্ছা দে দেখি, সিগারেট দে। সূর্যটা ডুবে যাওয়ার পর হঠাৎ সত্যি সত্যি একটা মেঘের দল জটলা পাকিয়ে গঙ্গার ওপার থেকে ধেয়ে আসতে শুরু করলো, আর সাথে একটা ঠান্ডা হাওয়া। কিরে, কি বলেছিলাম? মেয়েটা জাদু জানে নাকি? মনে মনে ভাবল দেবজিৎ। পুরো আকাশ কালো হয়ে গেল। জোর ঝড় শুরু হয়েছে।
সৃজনী এক ঝটকায় দেবজিতের হাতটা ধরে ছুটতে ছুটতে গঙ্গার পাড়ে পৌঁছে গেল। আরে আরে সাবধানে, আস্তে আস্তে, পড়ে যাব তো। ওরা গিয়ে দাঁড়ালো পাড়ে। ঝড়ের হাওয়ায় ঢেউগুলো আছড়ে পড়তে থাকলো ওদের পায়ের কাছে। ওরা দুজন তাকিয়ে আছে দুজনের দিকে। হঠাৎ বৃষ্টি নামল ঝমঝমিয়ে। সব মানুষ শেড খুঁজতে লাগলো, শুধু ওরা দুজন দাঁড়িয়ে রইল। দেবজিতের চশমা ভিজে ঝাপসা হয়ে গেছে, জামা কাপড় ভিজে গেছে দুজনের। সৃজনী দেবজিতের চশমাটা খুলে নিল। তারপর এক মেঘ বৃষ্টি নিয়ে নিজের ভেজা ঠোঁট স্পর্শ করল দেবজিতের ঠোঁটে। দুটো শহরকে ভাগ করে বয়ে যাওয়া নদীটা দেখল দুটো মানুষের এক হয়ে যাওয়া। রবীন্দ্র সদনে বসে আছে দেবজিৎ। এখন বিকেল 5টা। সৃজনী এখানেই আসতে বলেছে ওকে। কি একটা বলবে। ইদানিং মেয়েটা কেমন যেন একটা হয়ে গেছে। মন খুলে কথা বলে না, হাসে না, ফোনও করে না। দেবজিৎ ফোন করলে তবে কথা হয়। কেন এমন করছে ও? কিছু কি হয়েছে? দেবজিৎ অপেক্ষা করছে অনেকক্ষণ তো হলো, ফোনটাও তো ধরছে না। রাস্তায় আস্তে আস্তে কোনো বিপদ হয়নি তো? ভাবতে ভাবতেই ফোনটা বেজে উঠল দেবজিতের। সৃজনী ফোন করেছে। দেবজিৎ ফোনটা রিসিভ করলো। হ্যালো, কোথায় তুই? কখন আসবি? আমি এসে গেছি, রানু ছায়া মঞ্চের কাছে চলে আয়, চা খাবো। ফোনটা কেটে দিল। অদ্ভুত তো, এত দূর এলো চা খাবে বলে। কি রে বাবা? হ্যাঁ বল। চা খেতে ডাকলি তুই এখানে, আর আমরা একসাথে এলাম না কেন? উফ বাবা, এত প্রশ্ন কেন করিস বলতো? চা কেন দুটো, কথা আছে। দেবজিৎ 2 কাপ চা কিনে আনলো। নে ধর। হ্যাঁ বল এবার। আচ্ছা, আমরা কি প্রেম করছি? মানে এটা কি রকম প্রশ্ন? না, বল না। তুই আমাকে সত্যি ভালোবাসিস নাকি টাইম পাস করছিস? তোর কি মনে হয়? ভালোবাসিস? আর তুই? বাসি, কিন্তু সেটা কথা নয়। তোকে কটা কথা বলা খুব দরকার। আচ্ছা, তোর কি এটা প্রথম রিলেশন? কি অদ্ভুত সব প্রশ্ন করছিস তুই। তোকে আমি আগেও বলেছি যে এরকম অনুভূতি কোনো দিন কারোর প্রতি আসেইনি আমার। তাছাড়া কি হয়েছে, ঝেড়ে কাজ তো। দেখ, এটা আমার প্রথম রিলেশন নয়। এটা বলে সৃজনী চুপ করে রইল কিছুক্ষণ। ও দেবজিতের দিকে চেয়ে আছে। দেবজিতের হাতে চায়ের কাপটা ঠোঁট পর্যন্ত পৌঁছানোর আগে মাঝপথে থেমে গেছে। সৃজনীর দিকে না তাকিয়েই দেবজিৎ বলল, সে হতেই পারে, কিন্তু এতদিন পরে বলছি সেটা? হ্যাঁ, কারণ আছে। কারণ বাবা মারা যাওয়ার পর আমার দুনিয়াটা ফাঁকা হয়ে গেছিল। কেউ ছিল না। কেউ এসে একবারও বলেনি যে চিন্তা করিস না, আমি তো আছি। ঘুমোতে পারতাম না, কান্না পেত, গলার কাছটা এসে আটকে যেত। বালিশে মাথা গুজে ঘুমানোর চেষ্টা করতাম। তারপর তুই এলি তো এলি, একেবারে জড়িয়ে নিলি। প্রথমে চাইনি জানিস তোর সাথে অ্যাটাচড হতে। যদি আবার হারিয়ে ফেলি, যদি আবার একা হয়ে যাই, কিন্তু নিজের অজান্তেই জড়িয়ে গেলাম। কিন্তু এখন ভয় হচ্ছে, যদি সত্যি হারিয়ে ফেলি, যদি তুইও সবার মতো। ফোমো। এক্স্যাক্টলি। তোকে ছাড়া থাকতেও পারছি না, অথচ এই ভয়টা আমাকে তোর সাথে স্বাভাবিক হতেও দিচ্ছে না। তার ওপর তোর তো এটা আবার প্রথম রিলেশন। বেশিরভাগ ক্ষেত্রে তো প্রথম রিলেশন টেকে না। আমার প্রথম তো কি, তোর তো সেকেন্ড। তুই মজা করছিস?
আমার সমস্যাটা বোঝার চেষ্টা কর প্লিজ। আচ্ছা আচ্ছা, শান্ত শান্ত, দাঁড়া, ব্যাপারটা বুঝ। এই যে তুই এখানে এলি, বাসে করে এলি, তো অত বাসই তো রোজ অ্যাক্সিডেন্ট করে, তা বলে কি তুই বাসে চড়বি না? পরে কি হবে তা নিয়ে অত ভাবছিস কেন? আর তুই কি বিশ্বাস করিস না আমায়? এটা বিশ্বাসের ব্যাপার না, তুই বুঝছিস না। দেবজিৎ ডান হাত দিয়ে সৃজনীকে জড়িয়ে কাছে টেনে নিল। সৃজনীর চোখটা ছলছল করছে। ও আজ একটা ছোট্ট টিপ পড়েছে, যেটা দুটো সরু ভ্রুর মাঝে ভরাট করে আছে যেন জায়গাটা। দেবজিৎ অবলকভাবে চেয়ে আছে ওর দিকে। কাজল পরা ছলছলে চোখে অপূর্ব লাগছে ওকে। কাঁদলেও যে কাউকে এত সুন্দর লাগে সেটা আগে কখনো অনুভব করেনি দেবজিৎ। ওর মনটাকে কেউ যেন গ্যাস বেলুনের সাথে বেঁধে দিয়েছে, যার কোনো ঠিকানা নেই, কোনো দায় নেই, কোনো ভার নেই। এত নিশ্চিন্ত নিজেকে কখনো মনে হয়নি ওর, এত জরুরিও মনে হয়নি। এর কিছুদিন পরে ওরা গঙ্গার ঘাটে দেখা করে, একটা খুচরো ঝামেলা মেটাবে বলে। দেখা যাক কি হয়। ওরে, তুই এত রাগ করছিস কেন? বললাম তো আর হবে না। এটাই তো সমস্যা, কেন হবে না? আর হলে আমার তাতে কোনো সমস্যা নেই। তুই কাকে ফোন করবি, কার সাথে কতক্ষণ কথা বলবি, সেসব তো আমি ঠিক করে দেব না। আর আমি ওরকম হোপলেস বয়ফ্রেন্ড হতেও চাই না যে সবসময় ইনসিকিউর ফিল করবে। চাস না, কিন্তু হচ্ছিস তো। হ্যাঁ হচ্ছি, আর তার কারণ আছে। কারণ ছেলেটা একটা সময় তোর ক্রাশ ছিল, কোথাও কেউ ছিল না, হুট করে একটা থার্ড পার্সন সিঙ্গুলার নাম্বার উড়ে এসে জুড়ে বসলো। অন্যদের সম্পর্কে কাঁটা হিসেবে একটা মেল বেস্ট ফ্রেন্ড থাকে, আর আমারটায় প্রেমিকার প্রাক্তন ক্রাশ। প্রাক্তন না, বর্তমান। মানে? আরে চাপ খাস না, ও ক্রাশের মতোই থাকবে। শোন, ও ধর আমার কাছে ঋত্বিক রোশনের মতো, দূর থেকে দেখলাম ভালো লাগলো, ব্যাস। তুই তো আমার নিজের লোক, যাকে দূর থেকে দেখে নয়, বরং অন্ধকার রাস্তায় যার হাত ধরে থাকলেই ভয় কেটে যায়। হ্যাঁ ঠিক আছে, গ্যাস দিতে হবে না। তা বলে 2 ঘন্টা কথা বলতে হবে ফোনে? এর আগে তোকে ফোন করলে তুই 5 মিনিটের মধ্যে কল ব্যাক করতিস, আর কাল অতবার কল করলাম, 2 ঘন্টা পর কল ব্যাক। আচ্ছা ঠিক আছে, সরি বলছি তো। চল এবার কিছু খাওয়া। খাওয়া মানে? আমি কেন খাওয়াবো? তুই কষ্ট দিয়েছিস, তুই খাওয়াবি। পয়সা নেই, মা টাকা দেয়নি। তা কেন দেবে? 1 নম্বরের কিপটে। কি বললি? নিজের শাশুড়িকে কিপটে বললি? লজ্জা করে না তোর? সত্যি কথা বলতে লজ্জা কিসের? আমি কি ভাইপোর অনুগামী নাকি? কে ভাইপো? ও তুই বুঝবি না। মোদ্দা কথা, আমার এখন থেকেই ভয় করছে, জামাই ষষ্ঠীতে নিশ্চয়ই কাঁচকলার ঝোল খেতে দেবে আমায়। শালা তোর লজ্জা করে না? রান্না পুজোতে বাড়ি এসেছে গিল্লি। এই এই দাঁড়া দাঁড়া। হ্যাঁ, 2 পিস মাছের মধ্যে 1.5 পিস আমার থেকে নিয়েই তুই সাটিয়েছিলি। বেশ করেছি, না হলে তোর হজম হতো না। এরকমভাবেই গঙ্গার ধারে এসে ওদের সব ঝামেলা শেষ হয়। এরকমভাবে ভালোই চলছিল। তারপর একদিন বিকেলে সৃজনী ফোন করলো দেবজিৎকে। হ্যাঁ বল, কি খবর তোর? 2 দিন ধরে ফোন সুইচ অফ, কাকিমাও ফোন ধরছেন না। কথা আছে। গলাটা এরকম শোনাচ্ছে কেন? কিছু হয়েছে? মা আমাকে হোস্টেলে রেখে পড়াবে ঠিক করেছে। আমার সাথে কথা না বলেই হোস্টেল, স্কুল সব ঠিক করে রেখেছিল। সব কনফার্ম হতে আমাকে জানালো। দেবজিৎ চুপ। কি বলবে ভেবে পাচ্ছিল না। ও চলে যাবে, আর দেখা হবে না ওদের, আর গঙ্গার ঘাটে হাত ধরে বসতে পারবে না। নিজেকে সামলালো দেবজিৎ। এখন ওর নিজের হতাশ হলে চলবে না। প্রথম ধাক্কাটা কাটিয়ে উঠে বলল, বাহ, ভালো খবর তো। তুই পড়াশোনার জন্য একটা ভালো পরিবেশ পাবি। এই সময়টা পড়াশোনার জন্য খুব ভাইটাল। কাকিমা একটা ভালো সিদ্ধান্তই নিয়েছেন। দেবজিৎ, তুই এটা বললি? আরে আমিও তো তোর ভালো চাই। তুই হোস্টেল
হোস্টেলে থেকে পড়লে হয়তো তুই পড়াশোনায় মন দিতে পারবি। ভালো স্কুল হলে সেখান থেকে ভালো কলেজ, সেখান থেকে ইউনিভার্সিটি। আর তুই? আমিও এখানে কোনো কাজ খুঁজে নেব। যাকে শোন, কবে যাচ্ছিস? থমথমে গলায় সৃজনীর উত্তর, পরশু। বাহ, তাহলে কাল দেখা করি আমরা গঙ্গার ঘাটে। ঠিক আছে। বলে এলো সৃজনী। ও কি দেবজিতের উপর রাগ করল? দেবজিৎই বা কি করবে? ও যদি এখন নিজের কষ্ট, নিজের ইমোশনটা দেখায়, তাহলে সৃজনী তো আরো ভেঙে পড়বে। পরের দিন বিকেল 5টায় ওরা গঙ্গার ঘাটে দেখা করল। দুজনেই চুপ। দেবজিৎ জানে ওকেই কথা শুরু করতে হবে। ও সৃজনীর হাতটা ধরল। মন খারাপ কেন করছিস? মোটে তো 2 বছর। এই 2 বছর আমি গঙ্গার ওপরে বিকেলের এই হলুদ আকাশটা দেখতে পাবো না। ব্রিজের ওপরের ওই গাড়িগুলো, ওপার দিয়ে ছুটে চলা চক্র রেলটা দেখতে পাবো না। কান্না পেলে তোকে কাছে পাবো না। আর তারপর যেদিন তুই ফিরবি, আমি তোর জন্য এখানে অপেক্ষা করে বসে থাকবো। তুই আসবি আমার সামনে, মন ভরে তোকে দেখব। তোর এই ছোট ছোট চোখ, কপালে ছোট ছোট টিপ, নাকের নিচে এই ছোট্ট নোলক। গঙ্গার ঘাটটা তো আর পালিয়ে যাচ্ছে না, আমিও পালিয়ে যাচ্ছি না। তুই আমাকে আটকাবি না? যদি সত্যিই তোকে ভালোবেসে থাকি, তাহলে তোকে আটকানো আমার সাজে না। সৃজনী দেবজিতের দিকে তাকাল। ওর চোখটা ছলছল করছে। দেবজিৎ আরো শক্ত করে ধরল ওর হাতটা। দেবজিতের কাঁধে মাথা রাখল সৃজনী। একটা লঞ্চ জেটি ছেড়ে আওয়াজ করতে করতে ওপারে চলে গেল। সন্ধে নামল। পরের দিন সকালে ট্রেন সৃজনীর। সকাল থেকে ও দেবজিৎকে ফোন করছে। দেবজিৎ ফোন ধরছে না। সৃজনী ভেবেছিল দেবজিৎ অন্তত একবার আসবে। স্টেশনে এসেও অনেকবার ওর মায়ের ফোন থেকে দেবজিৎকে ফোন করেছে সৃজনী। দেবজিৎ ফোন ধরেনি। ট্রেন হুইসেল দিল। সৃজনী সব লাগেজ নিয়ে উঠে পড়ল। ট্রেন ছেড়ে দিল। সৃজনী দরজার বাইরে মুখ বাড়িয়ে দেবজিৎকে খোঁজার চেষ্টা করল, কিন্তু দেবজিৎ নেই। পৃথিবীর সব মানুষ আজ যেন সেই স্টেশনে আছে, শুধু ও যাকে খুঁজছে সে নেই। দু বছর পর বাড়ি ফিরছে সৃজনী উচ্চ মাধ্যমিক পরীক্ষা দিয়ে। এই 2 বছর ও অনেক চেষ্টা করেছে দেবজিৎকে ভুলে যাওয়ার, পারেনি। দেবজিৎ কি ওকে ভুলে গেছে? দেবজিৎ 2 বছরে সেরকম কিছুই করেনি। ছোটোখাটো কিছু ম্যাগাজিনে ওর লেখা গল্প আর কবিতা বেরিয়েছে খালি, সেখান থেকেই টুকটাক রোজগার যা হয়েছে। আজ বিকেলে কেন জানি না মনটা খুব উদাস। বাইরে জানালার দিকে চেয়ে বসে আছে আর কি যেন ভাবছে। হঠাৎ ওর ফোনটা বাজতে শুরু করলো। হাতে তুলে নিল ফোনটা। স্ক্রিনে নামটা দেখে কিছুক্ষণ থেমে রইল সে। স্ক্রিনে সৃজনীর নাম। ফোনটা ধরল। হ্যালো। ওই দিক থেকে কোনো আওয়াজ নেই। দেবজিৎও চুপচাপ ধরে আছে ফোনটা। সৃজনী এবার বলল, আমি ফিরে এসেছি, দেখা করবি গঙ্গার ঘাটে? না রে, আজ হবে না, কাজ আছে। বলেই ফোনটা কেটে দিল দেবজিৎ। ছেলেটা একবার জিজ্ঞেসও করল না যে ও কেমন আছে। ভাবল সৃজনী। ওর মনটা খারাপ হয়ে গেল। দেবজিৎ কি ওর সাথে আর যোগাযোগ রাখতে চায় না? আরও 2বার ফোন করল, ফোন ধরল না। সৃজনী খুব কষ্ট পেল। বাড়ি থেকে বেরিয়ে গেল সে। একা একাই হাঁটতে থাকলো গঙ্গার ঘাটের দিকে। গঙ্গার ঘাটে এসে চমকে গেল সৃজনী। দেবজিৎ বসে আছে। ওরা শেষ দিন যেখানে বসেছিল
ঠিক সেখানে। সৃজনী ধীর পায়ে এগিয়ে গেল, বসল ওর পাশে। ওর দিকে না তাকিয়েই ধরা গলায় জিজ্ঞেস করল, তবে যে বললি কাজ আছে। যেদিন আমরা সেখানে এসেছিলাম একসাথে, সেদিন তোকে কি বলেছিলাম মনে আছে? আমি তোর জন্য এখানে বসে অপেক্ষা করব, তুই আসবি আমার সামনে, মন ভরে তোকে দেখব। তোর ছোট ছোট চোখ, কপালে ছোট টিপ, নাকের নিচে ছোট্ট নোলক, সবই ঠিক আছে, কিন্তু চশমাটা ঠিক মানাচ্ছে না। ওখানে থাকতে থাকতে চশমাটা নিয়েছিলাম। ও ও দুজনেই বুঝতে পারছে ওদের মাঝখানে অনেকটা অভিমান জমে আছে। সেই অভিমানের পাহাড় ভেদ করে কেউই এগিয়ে আসতে পারছে না। সৃজনী এবার প্রশ্ন করল, শেষ দিন স্টেশনে এলি না কেন? তুই যখন স্টেশনে বারবার চোখ ঘুরিয়ে ঘুরিয়ে চারিদিকে আমাকে খুঁজছিলি, তখন আমি ওভারব্রিজে দাঁড়িয়ে শুধু তোর দিকে তাকিয়েছিলাম। তুই আমাকে ফোনে না পেয়ে ট্রেনে উঠে পড়লি। তোর চোখে জল ছিল কিনা দেখতে পাইনি, ট্রেন ছেড়ে দিল, আমি দাঁড়িয়েই রইলাম। মানে তার মানে সেদিন তুই স্টেশনে এসেছিলি, তাহলে আমার সামনে এলি না কেন? ভয়, যদি তোর চোখের দিকে তাকালে তোকে চলে যেতে দিতে না পারি, যদি বলে ফেলি যে যাস না, তোকে ছাড়া এখানে আমি একা হয়ে যাব, তাই। আর এখন? এখন আর সেসব মনে হয় না। দিব্যি তো কাটিয়ে দিলাম 2 বছর, কই অসুবিধে হলো না তো। আসলে সবটাই অভ্যেস। ভালোই হয়েছে, আমাকে ছাড়া থাকাটা অভ্যেস করে নিয়েছিস। তোকে একটা খবর দিই, মা ওখানেই একটা কলেজে আমার ভর্তির ব্যবস্থা করেছে। 1 মাস আছি, তারপর আবার। আর কিছু বলল না সৃজনী। দেবজিৎ এটা শুনেও সেরকম কোনো রিয়্যাক্ট করল না, শুধু সামনে চেয়ে থাকলো। সৃজনী আবার বলল, চাপ নিস না, এবার তো কলেজ, ফোন অ্যালাউড, আমি কল করব তোকে। না না মানে? ফোন করব না? না, থাক না, আমি তোকে ছাড়াই ভালো থাকাটা এতদিনে অভ্যেস করে নিয়েছি। সৃজনী দেবজিতের দিকে তাকালো, ওর চোখ দুটো জলে ভরে উঠল। দেবজিৎ সেই সামনেই তাকিয়ে। ও জানে এখন ও সৃজনীর দিকে তাকালে ওর বুক ভর্তি অভিমান আর গলা ভর্তি কান্নাটা সজোরে ধাক্কা দিয়ে বেরিয়ে আসতে চাইবে। 2 বছর ধরে নিজেকে তিলে তিলে শক্ত করার যে চেষ্টাও করেছে সেটা ব্যর্থ হবে। তার উপর সৃজনী তো আবার চলে যাবে, ওর একটা ফিউচার আছে। এদিকে দেবজিৎ কি করবে কিছুই জানে না। কি করবে ওকে নিজের সঙ্গে জড়িয়ে? তার চেয়ে থাক। ধরা গলায় সৃজনী বলল, তাহলে আমাদের গল্পটা এখানেই শেষ? জানি না। আচ্ছা, শেষ বলে কি কিছু হয়, নাকি সেটাও একটা শুরু? হঠাৎ হঠাৎ এই প্রশ্ন? না, এমনি হঠাৎ মনে হলো। জানি না রে, তোর মনে আছে আগে যখন আমরা এখানে আসতাম, তুই আমার হাত ধরে থাকতিস, আজ ধরবি না? যদি ধরি, যদি আর না ছাড়ি, ধরে রাখতে পারবি তো আমাকে? তোকে তো ধরে রাখতে চাইনি কখনো, কিংবা হয়তো চাইতাম, আর তাই হয়তো। হাত ধরাটা খুব সহজ জানিস, কিন্তু সেই হাত না ছাড়া খুব শক্ত। বিকেলটা নিভে আসছে, পাখিদের ঘরে ফেরার আওয়াজ, আর পাশের মন্দিরটায় ঘন্টা বাজছে। গঙ্গার ওপারে চক্ররেলটা আওয়াজ করতে করতে চলে গেল। সেকেন্ড ব্রিজটা দেখ, কত গাড়ি যাচ্ছে ওটার ওপর দিয়ে, সবার ভারও নিচ্ছে। এদের মধ্যে
এদের মধ্যে কত গাড়ি হয়তো আর ওই ব্রিজে আসবে না, আবার নতুন কোনো গাড়ি আসবে। ব্রিজটা কিন্তু সবাইকে পার করিয়ে দেবে, ও কোনো হিসেব রাখে না। সৃজনী চুপ করে বসে রইল। সন্ধে নামছে, আরও লোক আসতে শুরু করেছে। দেবজিৎ সিগারেটের প্যাকেট থেকে একটা কালো সিগারেট বার করে দিল সৃজনীকে। সৃজনীর প্রিয় সেই কালো সিগারেটটা। সৃজনী একবার তাকালো দেবজিতের দিকে, তারপর সিগারেটটা হাতে নিয়ে কাঁধে মাথা রাখল দেবজিতের। দুজনেই চুপ। কিছু মুহূর্তে কোনো কথার দরকার হয় না। কথা না বলেই অনেক কিছু বলে দেওয়া যায়। কিছু সম্পর্ক, কিছু গল্প কোনো দিনই পুরোপুরি শেষ হয় না, কোথাও না কোথাও বাকি থেকে যায়। এই শান্ত নদীটা, এই বিকেল আর সন্ধ্যের মাঝের নীলচে কালো আকাশটা, ঘরে ফেরা পাখিগুলো আর ওই না জ্বালানো কালো সিগারেটটা শুধু বুঝতে পারে হাতে হাত রাখা বাকি আছে, কাঁধে মাথা রাখা বাকি আছে, ভালোবাসা বাকি আছে। এতক্ষণ শুনছিলেন ভালোবাসা বাকি আছে, রচনা দেবজ্যোতি দাস, গল্পের নাট্যরূপ ও সৃজনীর ভূমিকায় লিলি, দেবজিতের চরিত্রে শুভম, পর্ব পরিচালনায় ও শব্দগ্রহণে দেবাদ্রি ও লিলি, ধ্বনি পরিকল্পনা, আবহে ও পোস্টার ডিজাইনে নীল। শেষ হলো আমাদের আজকের গল্প। এরকমই আরও গল্প শুনতে সাবস্ক্রাইব করে রাখুন আমাদের চ্যানেল ভোকাল আর্ট ম্যানিয়াকে। আগামী দিনে আমরা আবারও ফিরব আরও এক নিবেদন নিয়ে। ততদিন ভালো থাকুন, পাশে থাকুন আর শুনতে থাকুন ভোকাল আর্ট ম্যানিয়া, তোমার আমার গপ্পভার্স। ধন্যবাদ।